This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একবার একটু জানলা দিয়ে বাইরে তাকান তো, আকাশটা দেখুন। দেখুন, যদি আকাশটা পরিষ্কার থাকে তাহলে একটা গোল থালার মতো চাঁদ দেখতে পাবেন। আর যদি নিম্নচাপের কারণে সেটা ঢাকা পড়েও থাকে, মানে মেঘে ঢাকা তারা, তাহলে হয়তো এই থালার মতো চাঁদ মেঘের আড়ালে আছে, নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। একদম বিশ্বাস রাখুন। কারণ জানেন, আজকে পূর্ণিমা। কোন পূর্ণিমা? গুরু পূর্ণিমা। এবার পূর্ণিমার সঙ্গে যখন গুরু শব্দটাকে জুড়ে দেওয়া হয় তখন মনে হয় একটা বিশেষ দিন, একটা বিশেষ শ্রেণীকে উৎসর্গ করা হয়েছে। গুরু গুরু শব্দটা অনেকগুলো মানে আছে, তাই না? গুরু বললেই অনেক ছবি চোখের সামনে ভেসে ওঠে এবং সেই ছবিগুলোর সঙ্গে হয়তো আমাদের বিবিধ স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু যখনই আমরা গুরুকে এইভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করতে চাই তখন মনে হয় এই যে অনেক রকম মানে, সেগুলোর বেশিরভাগই তো খুব গুরুবার। তার মধ্যে এটা যদি সহজ সরল করে নিই, যেটা অপেক্ষাকৃত বোধগম্য ব্যাপারটা হবে আর কি সহজে, তাহলে গুরু বলতে তাকেই তো বোঝায় যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আলোর হদিশ দেন, অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো জ্বালান। ঠিক যেরকম উদয়ন পণ্ডিত ছোট ছোট ছেলেগুলোকে তিনি তো আলোর দিশা দেখাতেন, তাদের মনে জ্ঞানের আলো জ্বালাতেন। তার পাঠশালার প্রদীপটা এক ফুয়ে নিভিয়ে দিয়েছিল ওই হীরকরাজ। কি অসাধারণ না? হীরক রাজ্যের শিক্ষামন্ত্রী ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করে দিয়ে গেলেন পাঠশালা বন্ধ। শিক্ষামন্ত্রীর উপযুক্ত কাজই বটে। বন্ধ পাঠশালায় বসে উদয়ন পণ্ডিত দেখুন হতাশ হয়েছেন, পুঁথি আস্তে আস্তে মুড়ে ফেলছেন, কিন্তু ভেঙে পড়েননি। শেষ করছেন, কিন্তু তার মধ্যে আবার আশার আলো দেখাচ্ছেন শিষ্যদের। সেই সুমনের গানের মতো, সন্ধে হওয়ার সময় হলেই পশ্চিমে নয় পূবের দিকে মুখ ফিরিয়ে ভাববো আমি কোন দিকে রাত হচ্ছে ফিকে। সত্যিই তো, অন্ধকারের মধ্যে রাত হলে তো দিনের একটা কোথাও ইঙ্গিত থাকে। সেটাই তো তার শিষ্যদের বলেছিলেন উদয়ন পণ্ডিত, পাঠশালা একদিন খুলবেই। আজ থেকে ঠিক 9 বছর আগে দেখুন এই একই কথা বীরভূমের সিউড়িতে কোনো উদয়ন পণ্ডিত কি বলেছিলেন। এমনিতে আমাদের রাজ্যে কিন্তু সাম্প্রতিককালে প্রচুর স্কুল টুল বন্ধ হয়েছে। সুতরাং ওই শিক্ষামন্ত্রী, ওই হীরকরাজের শিক্ষামন্ত্রীকে আপনাদের হঠাৎ করে একটা ব্যতিক্রমী চরিত্র বলে মনে হতে পারে, ওই সিনেমার একটা চরিত্র বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে সেই ছবির একটা প্রতিচ্ছবি যে আছে সেটাকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। আর বীরভূম সেখানে তো নেই। সিউড়িতে পুরন্দরপুর বলে একটা জায়গা আছে, জানেন আপনারা? ওই যে টিভিতে আমার পাশে যে ছবিটা চলতে দেখছেন সেটা ওই পুরন্দরপুরেরই ছবি। জানি ছবি দেখে অবাক হচ্ছেন, আরে হচ্ছিল পাঠশালার কথা, সেখানে তৃণমূলের পার্টি অফিসটা এলো থেকে, আর ওখানে হচ্ছেটাই কি? মানে রাজনৈতিক দলের অফিসে সেখানে তো পতাকা ঠতাকা থাকার কথা, স্লোগান টোগান ওঠার কথা, তার বদলে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন মাস্টারমশাই। অবাক হবেন না, যেটা দেখছেন সেটা সবসময় ঠিক দেখায় না, জানেন তো? এটা দেখছেন যেটা, ঘটনাটা ঠিক তার উল্টো। এই স্কুলটা তৃণমূলের পার্টি অফিসে যায়নি, বরং পার্টি অফিস উড়ে এসে জুড়ে বসেছিল এই পুরন্দরপুরের এই স্কুলটায়। 2017 সালে স্কুলের জমি জোর করে দখল করে সেখানে তৃণমূলের পার্টি অফিসটা তৈরি হয়ে গেছিল। কোনো কিছু কাজে আসেনি। মাস্টারমশাইদের ওজোর আপত্তি, অভিভাবকদের কাতর মিনতি, ছাত্রছাত্রীদের করুণ মুখ, কিচ্ছুতে কিচ্ছু হয়নি। শাসক দল বলে কথা, কি দাপট তখন, তাই না? সুতরাং পার্টি অফিস তৈরি হয়ে গেল স্কুলের মধ্যে। আর তৃণমূল ভেবেছিল পার্টি অফিসটা তৈরি হবে এবং এটাকে সরকারি স্কুলের জমি, সরকার তাদের। সুতরাং
পুরো ব্যাপারটাই তো নিজেদের মধ্যে ব্যাপার আর কি, এটা আর এরকম তো চলবে। সুতরাং এটা নিয়ে কেউ কখনো কোনো দিন কোনো প্রশ্ন তুলতে পারবে না, কোনো প্রশ্ন নয়, তখনই বলে দিয়েছিলেন হয়তো। এবার তাতে স্কুলের স্বাভাবিক কাজকর্ম এতদিন ধরে ব্যাহত হয়েছে, কিন্তু ঘটনা হলো এই বন্ধের সময়টার বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। ওই উদয়ন পণ্ডিত যেরকম বলেছিলেন পাঠশালাটা আর বন্ধ করার সময়টায় পাঠশালা একদিন খুলবেই, ঠিক সেরকমই ওই পুরন্দরপুরের স্কুল কমিটির বৈঠকটা, যেখানে এটা মেনে নিতে হয়েছিল তাদের জমি, তাদের স্কুলের মধ্যে পার্টি অফিসের এই অনুপ্রবেশটা যেদিন মেনে নিতে হয়েছিল, সেদিন তাদের ওই মিটিংয়ের রেজলিউশনে কি লেখা হয়েছিল জানেন? কি সিদ্ধান্ত? জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা সম্ভব নয়, কিন্তু সুযোগ এলে জমি ফের উদ্ধার করা হবে। সত্যিই তো হয়েছে। যে ছবিটা চলছে সেটা সেই পুনরুদ্ধারের প্রথম ধাপ। ভাবতে পারেন তৃণমূলের পার্টি অফিসটার তার বাইরে এখন ক্লাস নেওয়া হচ্ছে, প্রতীকী ক্লাস। এটাই আসলে বললাম না প্রথম ধাপ, সেই প্রথম ধাপটাকেই চিহ্নিত করছে পার্টি অফিসের মধ্যে শিক্ষার অনুপ্রবেশের ঘটনা। ঘটনা হচ্ছে উদয়ন পণ্ডিতকে হীরক রাজ্য আর পাঠশালা উদ্ধারে সাহায্য করেছিল গুপি আর বাঘা। এবার পুরন্দরপুরের এই স্কুল কর্তৃপক্ষকে সাহায্যটা কে করলো ভাবছেন তো? উত্তরটা দিয়েছে স্কুলের লোকজনই। অন্ধকার থেকে আলোয় ফেরার জন্য তারা দিন বদলটাকেই মনে করছেন তাদের কাছে ওই গুপি বাঘার মতো বড় ভরসা। তৃণমূল কংগ্রেস বিদ্যালয়ের কাছ থেকে জোর করে বিদ্যালয়ের কাছ থেকে এই জায়গাটি দখল করে নেয়। তৎকালীন হেডমাস্টারমশাই ম্যানেজিং কমিটির অন্যান্য মেম্বারের সঙ্গে রেজুলেশন করতে বাধ্য হয়েছিলেন যে জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করে হেঁটে ওঠা যাবে না, এবং এই ঘটনাটি আমরা বিডিও ম্যাডামকে জানিয়েছি। বর্তমানে 1962 জন ছাত্রছাত্রী আছে, তো আমাদের ভবনের সংকুলন হয় না, এটা পেলে আমাদের অনেক সুবিধা হবে। যাক, পুরন্দরপুরের স্কুলটা সত্যিই যে আধারে আলো হতে পারে সেটা এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে না? একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকেই আমাদের কাছে খবর এসছে হুগলির আরামবাগ মহকুমায় 8টা জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেছে, কারণ তৃণমূল আমলে শিক্ষক নিয়োগ হয়নি, সব সাবজেক্টের টিচার নেই। ফলে এক এক করে ওই 8টা স্কুলই পড়ুয়া শূন্য হয়ে গেছে। স্বাভাবিক তো, কিসের ভরসায় অভিভাবকরা স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাবেন যদি তাদের পড়ানোরই কেউ না থাকেন? সুতরাং তারা বাধ্য হয়েছে দূরের স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করতে। শিক্ষক আর পড়ুয়ার অভাবে স্কুলগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে শিক্ষা দপ্তর। এবার এই পরিস্থিতিতে এই পুরন্দরপুর স্কুলটা কিন্তু নিশ্চিতভাবেই একটা উজ্জ্বল ব্যতিক্রম। শুনলেন তো প্রধান শিক্ষকের কথা, স্কুলে 2000-এর কাছাকাছি ছাত্রছাত্রী আছে। পার্টি অফিসে ক্লাস হবে, জায়গার সংকুলন নেই। সুতরাং যে জমিটা দখল করে নিয়ে পার্টি অফিস হয়েছিল সেই পার্টি অফিসটাকে যদি স্কুল বিল্ডিং বানিয়ে নেওয়া হয়, বিশ্বাস করুন এখন পর্যন্ত রাজনীতির আপনারা যত রকম প্রয়োগ দেখেছেন তার মধ্যে বোধহয় সর্বোত্তম প্রয়োগটা ওই পুরন্দরপুরে হতে চলেছে। সত্যিই তো, রাজনীতির মধ্যে শিক্ষার অনুপ্রবেশ ভাবা যায়? এর থেকে ভালো আর কিছু হতে পারে? আচ্ছা, এর ফলে রাজনীতি কি শিক্ষিত হবে? সেটা পরের কথা, কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি পুরন্দরপুরের ওই স্কুলে গুরুর সংখ্যাও কিন্তু পর্যাপ্ত, মানে আরও একটা ব্যতিক্রমী ছবি। সব দিকে নেই নেই নেই, কিন্তু ওখানে শিষ্য আর গুরুর মধ্যে ওখানে একটা ভারসাম্য আছে। তাই জন্য অনুপ্রবেশ হয়েছে, কিন্তু স্কুলটা চলছে। হাত কেটে দিয়েছেন, পা কেটে দিয়েছেন, কিন্তু হৃদয়টা ধকপক করছে, মাথাটা কাজ করছে, বেঁচে আছে স্কুলটা। আমার কি মনে হয় জানেন, পুরন্দরপুরের স্থানীয় তৃণমূল নেতৃত্ব 2017-তে সত্যিই বলছি ব্যাপারটা আন্দাজ করতে পারেনি। মানে তাদের আমলে যেভাবে দিকে দিকে এই পাঠশালা বন্ধ করে দেওয়াটাই নিয়ম হয়ে গেছিল, তারা হয়তো ভেবেছিলেন যে তাদের এই গ্রামের স্কুলটাতেও যে কোনো সময় যে কোনো দিন একটা তালা ঝুলে যাবে আর কি। ফলে কে কার জমি, কে কেন দখল করলো, কোথায় পার্টি অফিস, জমিটা কার, এই সমস্ত প্রশ্নই উঠবে না।
কিন্তু বদলে যাওয়ার সময়ে কত কিছু বদলে যায় দেখুন। একটা তো এই বললাম, রাজনীতি শিক্ষিত হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য, তিনি বলছেন ধাপে ধাপে 50,000 শিক্ষক নিয়োগ হবে। ফলে ওই যে আরামবাগ এবং আরও বিভিন্ন জায়গায় যেখানে ওই স্কুলগুলো শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছিলো, সেগুলো আবার খুলতে পারে, এই আশাটা আমরা করতে পারি তো নাকি? কিন্তু ঘটনাচক্রে যে তৃণমূলের আমলে হয় দুর্নীতি আর নয়তো দখলদারির জন্য রাজ্যের শিক্ষার নাভিশ্বাস উঠে গেছে, কি অদ্ভুত সব উলট পুরাণ। সেই তৃণমূল এখন কি বলছে জানেন? দেশে শিক্ষা বাঁচানোর জন্য আন্দোলনের কথা বলছে। গতকালই লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন শিক্ষা বাঁচানোর জন্য। অবাক হওয়ার কিছু নেই, সবারই একটা আগ্রহ থাকে তো শিক্ষার প্রতি, তো তিনিও একজন গুরুসুলভ তো বটেই, তার কাছ থেকে নিশ্চয়ই অনেক লোক অনেক কিছু শিখেছেন। তিনি তো একটা সময় গুরুমশাই হয়ে বসেছিলেন। দেশ, দশ, রাজ্য, দল, কে কি শিখেছেন জানি না। কিছু কিছু বেয়ারা ছাত্র ছিল, তারা আবার সবাই শিক্ষক ভালো নয় বলে আবার অন্য দলে চলে গেছেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু অভিষেক তিনি শিক্ষাটাকে ছাড়েন। অভিষেক দাবি করেছেন কি জানেন? এই জেনজির জীবনে আগুন লাগিয়ে দিয়েছে কেন্দ্র, তারপর এক বালতি জল ঢেলে সেই আগুনটা নেভানোর চেষ্টা করছে। প্রশ্নপত্র ফাঁস, একের পর এক ফাঁস, ফলে জেনজিদের জীবন অতিষ্ঠ হয়ে গেছিল। তারপর শিক্ষার সংস্কার এখন কেন্দ্র উদ্যোগী হলে হবে, এই হচ্ছে তার বক্তব্য, সুচিন্তিত বক্তব্য। এবং জেনজিদের ভাবনায় তার যে ঘুম উড়ে গেছে, এটা তার বক্তব্য শুনলে যে কেউ লোকের মনে হবে। আমাদের শুধু একটা প্রশ্নই মনে হচ্ছে, জানেন তো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ ভাগ্যিস মনে করিয়ে দেয়নি। এরা যে তৃণমূলের আমলে চাল আর কাঁকর আলাদা করা যায়নি বলেই তো 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছিল। এখানে এই চাকরিতে প্রশ্ন ফাঁসের দরকার পড়েনি, কারণ প্রশ্নে কি এলো এখানে তো তার কোনো পরোয়াই করা হতো না। সাদা খাতা দিলেও লোকজন চাকরি পেয়ে যেত। হ্যাঁ, এটা বলতে পারেন, তাহলে আর প্রশ্নপত্র ফাঁসের দরকার কি আছে? ঠিক। এবার এসব মনে করালে অভিষেক হয়তো বলতেন যে প্রশ্নপত্র লিক হয়েছে ওখানে। আমাদের তখন একটা সময় ছিল, প্রশ্নপত্র লিকের সময়, সে এক কি সময় ছিল জানেন না। প্রশ্নপত্র লিক হলেও কি না হলেও কি, যাকে ঠিক করে দিতাম সেই চাকরি পেয়ে যেত, এরকম ভাবতেই পারেন। এটাও ভাবতে পারেন প্রশ্নটা তো লিক হওয়ারই মতো আর কি। যারা মন দিয়ে লেখাপড়া করবে তারাই সব প্রশ্নের টপাটপ উত্তর দেবে, তারাই চাকরি পাবে, তারাই ভালো ফল করবে। এটা কোনো কথা হলো বলুন তো? একটা সাম্যবাদ বলে বিষয় আছে তো, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা কি আজকের কথা? পড়াশুনো করেই তো মানুষ ওই বলে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, মানে পড়াশুনো করেই মানুষ পয়সা লাভ করে। সেখানে পয়সা দিয়ে লেখাপড়া কেনা যাবে না। এ রাজ্যে তৃণমূল সেই ব্যবস্থাই তো করেছিল বলে অভিযোগ। আর যার টাকা ছিল সে যে চাকরি পেয়েছিল, প্রশ্ন পেয়েছিল, উত্তর পেয়েছিল, সে তো সবাই এতদিন ধরে দেখে এসছেন, আদালতে দেখে এসছেন। এমনকি যাদের চাকরি গেল সেই 26,000ও হাড়ে হাড়ে টের পেয়েছেন। সহজ সিম্পল হিসেব। কেউ দিন রাত এক করে পড়াশুনো করে নিটের প্রস্তুতি নিয়েছিল, আর যাদের টাকা আছে তারা প্রশ্ন কিনে উতরে যাবে বলে ভেবেছিল। আচ্ছা, এই গোটা বিষয়টা কোনোভাবে আমাদের এই বাংলার থেকে অনুপ্রাণিত হয়নি তো? বলা মুশকিল, জানেন তো। দিনকাল যা আর যা এখানে হয়েছে, অন্তত শিক্ষার ক্ষেত্রে যা যা দেখেছি, যা যা শুনেছি, তার পরিপ্রেক্ষিতে এরকম একটা সম্ভাবনাকে জাস্ট উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এই রকম একটা পরিস্থিতিতে দেশকে যারা আলোর পথযাত্রী করার চেষ্টা করছেন, তারা মানে ওই গুরুমশাই আর কি। কোথাকার গুরুমশাই আপনারা ভাবুন। এখান থেকে গিয়ে গুরুগিরিটা অন্য জায়গায় করছেন কিনা সেটাও ভাবতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, এখন যেহেতু সময়টাই উল্টো হওয়ার, তাই জন্য এখন যারা শিক্ষা দিচ্ছেন না,
তারা আদতে গুরু মশাই নন, তারা শিষ্য। ওই যাদের জন্য অভিষেকের রাতের ঘুম চলে গেছে, সেই জেন জি অথবা আরও এগিয়ে জেন আলফা, এই দুটো প্রজন্মই এখন গোটা দেশে গুরুর ভূমিকা পালন করছে। এমনকি দেশের প্রধানমন্ত্রীকেও ভ্লগ শিখিয়ে দিচ্ছে। আর শুধু তো প্রধানমন্ত্রী নয়, দেশের প্রধান বিরোধী দলের নেতাকেও তো রাজনীতির রাস্তা খুঁজতে সাহায্য করছে এই জেন জি। আরও নির্দিষ্ট করে বললে তাদের আন্দোলন। আরে এইটাই তো রাস্তা, এ রাস্তায় যান। কি হারা পথে, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি করে ঘুরে বেড়াচ্ছেন। সামনে দেখেও খুঁজে না পাই, আরে সামনে রয়েছে, এটা দেখুন। যে কংগ্রেস সহ বিরোধী জোট এই বাদল অধিবেশনে ধরেই নিয়েছিল সংসদে পাত্তা পাবে না, এই একের পর এক সংখ্যা বেড়ে যাচ্ছে, এরপর আর কি হবে, হতাশ হয়ে পড়েছিল। হয়তো তাদের মনে হয়েছিল যে বিরোধিতা সত্ত্বেও তারা বিরোধিতা করবেন, কিন্তু সংখ্যার বিচারে এতটা এগিয়ে রয়েছে এনডিএ, ওই ডিলিমিটেশন থেকে শুরু করে মহিলা সংরক্ষণ বিল, এগুলো তো সব আদালতে এই পার্লামেন্টে আসবে আর টপাটপ পাস হয়ে যাবে। সেই বিরোধী জোটই এখন জেন জিদের আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে যে অরাজনৈতিক একটা আন্দোলন ওই জেন জিরা করছিল, সেই অরাজনৈতিক আন্দোলনকে সংসদের ভেতর রাজনীতির ট্র্যাকে ফিরিয়ে এনেছেন রাহুল গান্ধীরা। শুধু যেহেতু ব্যাপারটা রাজনীতিকরণ ঘটে গেছে, ফলে এখন জেন জিদের স্বার্থেও আন্দোলনটা নেই, আর হয়তো ওই ছাত্রছাত্রীদের বা ওই শিক্ষার স্বার্থেও আন্দোলনটা নেই। এখন আন্দোলনটা সম্পূর্ণরূপে রাজনীতি আর রাজনীতিকদের স্বার্থে। আজ লোকসভায় রাহুল গান্ধী সরাসরি টার্গেট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, দাবি করেছেন এই পড়ুয়াদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কেন লাঠিচার্জ করলো, অমিত শাহকে তার জবাব দিতে হবে। আচ্ছা দেখুন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় আন্দোলনকারীরা সন্তুষ্ট হলেও রাহুল গান্ধী কি বলছেন, এ দিল মাঙে মোর, সেই পুরনো বিজ্ঞাপনটা। তিনি কি চাইছেন কেন্দ্রকে এই ফাঁকে একটু কাদায় পড়েছে মনে হচ্ছে, আরেকটু বেকায়দায় ফেলে দিই, ভাবছেন কি? আমাদের বাংলা একটা কথা আছে জানেন তো, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। এই রাহুল গান্ধীকে দেখে এখন তাই মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন জেন জির আন্দোলনে সহমর্মিতা জানাতে দিল্লি যাবেন, তিনি যাওয়ার আগেই আন্দোলন উঠে গেছে। আর রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে এরা সবাই যেই ওই ছাত্র আন্দোলনে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ করছেন, অমনিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে পুলিশের হাতে পড়াটাই তো আন্দোলনকারীদের নিয়তি। ওই জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও তো দেশের অসংখ্য ছাত্রকে জেলে রেখেছিলেন। অর্থাৎ শাসক বদল হতে পারে, কিন্তু আন্দোলনকারীদের প্রতি ব্যবহার সেটা যে বদলায় না, সেটা রাজনৈতিক দলগুলো একে অন্যকে মনে করিয়ে দিচ্ছে। কি অদ্ভুত ভাবুন তো। এবার এটা ভাগ্যিস জেনজিরা তাদের মতো করে আন্দোলনে নেমেছিলেন এবং তারা এই সমস্ত জীবনের ওঠাপড়াকে ইদানিং একদম গায়ে ঠায়ে মাখছেন না, নাহলে ওরকম আন্দোলন করছেন যেখানে তাদের ওপর লাঠিচার্জ হয়েছে, কত রকম জিনিস হয়েছে বলে অভিযোগ উঠছে। কেউ বলছেন লাঠিতে কাঁটা ছিল, কেউ বলছেন শক ছিল, কেউ বলছেন ছড়রা ছোড়া হয়েছে, এত কিছু সবাই বলছেন। আর জেনজিরা কি করছিলেন? তারা সেখানে খুশি মনে রিল বানিয়েছেন, পুলিশদের পুলিশ আঙ্কেল করে ফেলেছেন। মানে সোজা কথা, তারা তাদের মতো করে আন্দোলনটা করছিলেন। এই আন্দোলনটা কিন্তু তাদের সিলেবাসের মধ্যে আছে, কিন্তু আবার রাজনীতিকদের সিলেবাসের কমপ্লিটলি বাইরে ছিল। এখন তারা একটুখানি বিশ্রাম নিচ্ছেন। ওই পরীক্ষার পর যেরকম একটা ছুটি থাকে না, আমরা ভাবতাম এবার কী করব, সিনেমা যাব না খেলা করব না আড্ডা মারবো না ঘুমোবো। জেনজিরা হয়তো আপাতত একটু বিশ্রামে ব্যাস রাজনীতির সুযোগ পেয়ে গেছে, ফলে মনে করছে ঠিক আছে, ওরা যখন বিশ্রাম নিচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছিলাম না, ওরা ওদের মতো করে করছিল, এটা আমাদের সিলেবাসে নেই, তো আমরা গোটা ব্যাপারটাকে আমাদের সিলেবাসেই নিয়ে চলে আসি। সুতরাং রাজনীতি এখন সুযোগ পেয়ে নিজের মতো করে এই আন্দোলনকে ব্যবহার করতে উঠে পড়ে লেগেছে। The Home Minister authorized the shooting of our students, sir. He put pellets into
blood of our students. He ordered the students of India to be shot. बहुत शर्मनाक है कि एक नेशनल पार्टी के ऑफिस में हम घुस के अगर सीबीआई के लोग डेमोक्रेसी इज नॉट सेफ, पीपल आर नॉट सेफ. This is a very normal law and order situation that we have to understand. I have been a student activist. I have been arrested many times from the classroom in emergency days when Congress party was ruling. Any student activist who wants to do activism should face this. Even I have faced not once, many times. কি কপাল বলুন তো এই ছাত্রছাত্রীদের, যুগে যুগে আন্দোলন করলে যে লাঠি পেটা খেতেই হবে এটাই তাদের ভবিতব্য। মুশকিল হচ্ছে এরাও তো সেই উদয়ন পণ্ডিতের মতোই লোকজন, যারা দেখে রাস্তা বন্ধ হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আবার ভাবে যে খুলবে একদিন। গতকাল সিপিআইএমের সদর দপ্তরে দিল্লি পুলিশ গেছিল, জানেন তো। ওই সিপিআইএমের অভিযোগ যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এটা ওই পুলিশ গেছে আর কি। কারণ কি, মানে এতগুলো গম্ভীর গম্ভীর বক্তব্য, এই বক্তব্যগুলো চেনা, কারণ রাজনৈতিক নেতারা সবাই সবসময় ওই একটা জিনিসই দেখতে পান, অর্থাৎ যে কোনো বিরোধী অ্যাকশানের মধ্যে প্রতিহিংসা চরিতার্থ করা অর্থাৎ আর রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা, এটা একটা খুব কমন ব্যাপার। এক্ষেত্রে কি নিটের প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন, মাঝখানে ওই কিছুদিনের জন্য প্রতীকী অনশনেও বসেছিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। তাকে পুরনো মামলায় গ্রেফতার করতেই নাকি পুলিশ গেছিল একে গোপালন ভবনে। এবার ঐশীর খোঁজে পুলিশ যাওয়ার বিষয়টাই আজ রাজ্যসভায় তুলেছিলেন মল্লিকার্জুন খার্গে। এবং ঘটনাচক্রে দেখুন, ওই ঐশীর বিরুদ্ধে তো এই আন্দোলনটা নিয়ে কিছু বলার জায়গা ছিল না, কারণ ব্যাপারে তো ওই নিটের আন্দোলনকারীদের মধ্যে যাদের বিরুদ্ধে কোনো রকম অতীতে অপরাধমূলক কাজকর্মের আর কি কোনো রকম অভিযোগ নেই, অর্থাৎ যারা দাগি নয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে আগেই নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে ঐশীর বিরুদ্ধে পুরনো মামলা খুঁজে নেওয়ার চেষ্টা হয়েছে বলেই মল্লিকার্জুন খার্গে বা সিপিআইএম নেতাদের অভিযোগ। অনেকেরই মনে হতে শুরু করছে যে দেশের শীর্ষ আদালত বোধহয় এবার এই গুরুর ভূমিকাটাই পালন করছে। কেন, কার গুরু? বিভিন্ন ক্ষেত্রে গুরু মনে হবে, মানে অন্তত দিল্লি পুলিশের গুরু তো মনেই হবে, তাদের কি করা উচিত না উচিত বা সরকারের কি করা উচিত না করা উচিত সব কিছুই তো আদালত বলছে। দিল্লি পুলিশ যে মনোযোগী ছাত্রের মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এটা তো দেখতে হচ্ছে। মানে দিল্লিতে আন্দোলনকারীদের ওপর শুধু লাঠিচার্জ নয়, ছররা গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ছররা গুলি, রাহুল গান্ধী এক আন্দোলনকারীকে ওই সাংবাদিক সম্মেলনে হাজির করেছিলেন যার শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে বলে তার দাবি, এবং সেই চিহ্নগুলো দেখিয়ে দেখিয়ে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সুপ্রিম কোর্টেও বিষয়টা আজকে উল্লেখ করা হয়েছে। আর আদালতও সিআরপিএফকে এর কারণ জিজ্ঞেস করেছে, বলেছে এটা কেন হলো, এরকম তো হওয়ার কারণ নয়। নির্দিষ্ট কিছু কারণ এবং ধারণ এগুলো তো এরকম ছড়া ছোড়ার ক্ষেত্রে মেনে চলা উচিত। আজ সিআরপিএফের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে যাবতীয় নিয়ম আর বা ওই বলে না এসওপি যা যেভাবে করা উচিত ধাপে ধাপে সেই সমস্ত পদ্ধতি মেনেই ছররা গুলি চালানো হয়েছে। মানে এই জায়গাটা আমার সবার আগে মনে হলো যে খুব গুরুত্বপূর্ণ। কিভাবে চালানো হয়েছে সেটা বড় কথা না, ছররা গুলি তার মানে চালানো হয়েছিল কাদের ওপর? ছাত্রছাত্রীদের ওপর। কোন ছাত্রছাত্রী? যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে জীবনের একটা মানে সব থেকে গুরুত্বপূর্ণ হয়তো পরীক্ষাটা, যেটা জীবনের দরজা খুলে দেয়, সেই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিয়ে যখন পরীক্ষাটা নিজেকে উজাড় করে দিয়েছেন, তারপর জানতে পেরেছেন যে সেই পরীক্ষাটা বাতিল হয়ে গেছে, আবার নতুন করে শুরু করো। জেসে থে, ওই আপনাদের মনে আছে ছোটোবেলায় যখন স্কুলে ফিজিক্যাল এডুকেশনের ক্লাস হতো,
সাবধান, বিশ্রাম। ওরা তো সাবধানের ভূমিকাতে পরীক্ষার জন্য দৌড়ে গেছিলেন, তারপর পরীক্ষাটা দিয়ে যখন একটু বিশ্রামে যাবেন ভাবছেন, সেটাই স্বাভাবিক, তখন তাদের ফের সাবধান হতে বলা হয়েছিল। জ্যাসাতে তাহলে তাদের ওপর ছররাগুলি চলেছিল। হ্যাঁ, নিয়ম মেনে ছররাগুলি চলেছিল। কি বলা হয়েছে? প্রথমে মাইকে সতর্ক করা হয়েছিল, সেই আবেদন ব্যর্থ হলে টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল। তারপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছিল। এই তিনটে পদক্ষেপ ব্যর্থ হওয়ার পরেই দিল্লি পুলিশের এক ডিসিপির নির্দেশে নাকি ওই ছররাগুলি চালানো হয়। ছররাগুলি ফায়ার করেছিলেন র্যাফের ডেপুটি কমান্ডার র্যাঙ্কের এক জওয়ান। তাদের এই অন্তর্বর্তী এই তদন্তের রিপোর্টটাই সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছে সিআরপিএফ। অর্থাৎ ছররাগুলি চলেছে, কাঁদানে গ্যাস চলেছে, লাঠি চার্জ হয়েছে, সব হয়েছে, কিন্তু সব নাকি নিয়ম মেনে হয়েছে। এই নিয়মটা জানা উচিত ছিল। এটা নিশ্চয়ই ছাত্রছাত্রীদের ওই হিসেবের মধ্যে ছিল না বা সিলেবাসে ছিল না। সারাক্ষণ ওই সমস্ত পড়াশোনা করলে হবে, কিন্তু মুশকিল হচ্ছে ওই যে পড়াশুনোটা ওরা করেছে, এই পড়াশুনোটা এটাই সব থেকে বড় দুর্বলতা। এই পড়াশুনোটা করে শুধুমাত্র ওই পরীক্ষাটাই দেওয়া যায়, আর কোনো পরীক্ষা দেওয়া যায় না। এমনকি কী কী করলে পুলিশ লাঠি চালাবে বা কাঁদানে গ্যাস ছুটবে বা ওই ছররা ছুটবে সেটাও জানা যায় না। র্যাফের ওই জওয়ান বা ওই ডিএসপির বিরুদ্ধে আদালতের পর্যবেক্ষণ এবার কী হবে সেটা তো পরের কথা, কারণ তারা বলেছেন তারা নিয়ম মেনে যা যা করার সেগুলো করেছেন। কিন্তু এটুকুনি বুঝতে পারছি যে কি কি করেছে দিল্লি পুলিশ সেটা এবার অন্তত আদালতে নথিভুক্ত হয়ে গেল, সবার সামনে নথিভুক্ত হয়ে গেল। আলাদা করে জল্পনা কল্পনা রাজনৈতিক নেতারা কি বলছেন এগুলো ভাবার দরকার নেই। আর দিল্লি পুলিশও একটা বৃহত্তর মঞ্চে স্বার্থ রক্ষার চেষ্টাটা বা সুযোগটা পেল, কাজে লাগালো। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থনের একটা প্রয়োজন হলো। क्या बोल अब किस बेसिस पे ये बयान दिया है? किस बेसिस पे आपने ये बयान दिया बताइए? किसने आपको बताया और किस तर्क के साथ आप ये बयान दिया है? ये बहुत गलत बात बोला है राहुल गांधी जी। দেখুন, পুলিশ যে ছররাগুলি চালিয়েছে, লাঠি চালিয়েছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে, এগুলো সব তাহলে নথিভুক্ত, নথিবদ্ধ, প্রমাণিত। আবার জেনজির ছদ্মবেশে কিছু লোক যে পুলিশকে মেরেছিল সেটারও সত্যাসত্য বিচার হয়ে গেছে ছবির মাধ্যমে। ছবি যখন এত কিছু বলে দিচ্ছে তখন আমরাও ভাবছি একটু ছবির সাহায্য নেব। 1987 সাল একটা সিনেমা মুক্তি পেয়েছিল জানেন তো, তাপস পাল, শতাব্দী রায়, এরা সব ছিলেন আর কি, বিখ্যাত সিনেমা, হিট গুরুদক্ষিণা। তো সেই সিনেমায় কিশোর কুমার একটা গান গেয়েছিলেন, আপনাদের মনে আছে? আজকে কোন গানটা প্রাসঙ্গিক এটা বলার জন্য খুব একটা পুরস্কার কিছু নেই। কোথা আছো গুরুদেব আমি জানি না। এবার গুরু পূর্ণিমা এই গানটা মনে পড়ার কারণ কি জানেন? মনে পড়াটাই স্বাভাবিক এই গানটা, কিন্তু গানটা মনে পড়ার কারণটা আচ্ছা সেটা গানটা একটুখানি ওই দুটো লাইন শুনতে ইচ্ছে করছে। আজকের দিন তো আরও অনেকের হয়তো শুনতে ইচ্ছে করছে যাদের গুরুকে খুঁজে পাওয়ার তাগিদ রয়েছে। আচ্ছা একটা কথা বলুন তো, 4ঠা মের পর গুরুর জন্য এ রাজ্যে কি কেউ এরকম আকুল হয়েছিলেন? চোখ মুখ দেখেছিলেন তাপস পালের? ওই রকম কাতর হয়ে কেউ কি গুরুর করুণা প্রার্থনা করেছিলেন? জানতে ইচ্ছে করছে জানেন তো, সম্ভবত করেছিলেন। আর এরকম করে ডাকলে গুরুরা যে করুণা বর্ষণ না করে পারেন না সেটাও কিন্তু মনে হচ্ছে। কেন বলছি? কারণ আছে তো। এই যে মাঝে মধ্যেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সম্প্রতি ওই জলপাইগুড়িতে গেছিলেন, আপনারা জানেন, আপনাদের খবরটা দেখিয়েছি। সব জায়গায় তিনি পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে কাজ করতে বলেছেন, তাই তো? জিরো টলারেন্স, এটা সেই যেদিন থেকে তারা শপথ নিয়েছেন সেই দিন থেকে আমরা শুনে আসছি। একই কথা জলপাইগুড়িতেও বলে এসেছেন। আর একইভাবে আইনের শাসন প্রতিষ্ঠার কথা জেলা প্রশাসনকে মনেও করে দিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন, মুখ্যমন্ত্রী ফিরে আসতেই নাকি যে গুরুরা সরকার বদলের পর সাময়িকভাবে আড়ালে চলে গেছিলেন তারা সম্ভবত এই তাদের শিষ্যরা যে এরকম কাতর কণ্ঠে তাদের কোথা আছো গুরুদেব বলে খুঁজে
আবেদন জানাতে শুরু করেছেন, একবার সামনে চান, তার করুণা পেতে চান, বিগলিত করুণা, জাহ্নবী যমুনা চলে এসছেন তারা কৃপা বর্ষণ করতে, তারা আবার পথ দেখাতে শুরু করেছেন বলে অভিযোগ উঠছে। বিন্নাগুড়ির ওখানকার একজন বাসিন্দা সেলিম হোসেন, তার নাকি ট্রান্সপোর্টের ব্যবসা। তার কি দাবি? তার দাবি তিনি তার গাড়ি যা কাগজপত্র সব বৈধ কাগজপত্র, সেই সমস্ত বৈধ কাগজপত্র নিয়েই মঙ্গলবার ওই সকাল 8:30 হবে তখন তার একটা ডাম্পার বীরপাড়া থেকে রওনা দিয়েছিল, কিন্তু ধূপগুড়িতে সেই ডাম্পারের চালককে আটকে এবং তারপর তাকে গাড়ির চালক সমেত গাড়িটাকে নাকি হাইজ্যাক করা হয়েছে, অপহরণ করা হয়েছে। কারা করলো? সেলিম হোসেন বলছেন যারা ওখানে সিন্ডিকেট চালায় তারাই নাকি তার ডাম্পার আর ডাম্পারের চালককে বেমালুম অপহরণ করে নিয়ে চলে গেছে, কিডন্যাপ। কেন? কারণ সিন্ডিকেটের দাবি মতো 1.5 লক্ষ তোলা, 1.5 লক্ষ টাকা সেটা নাকি তিনি দিতে রাজি হননি বা দিতে পারেননি, তার ফলেই নাকি এই কাণ্ডটা ঘটেছে বলে তার অভিযোগ। এবার বিষয়টা নিয়ে তিনি জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। খেয়াল পড়ছে, কালকে আপনাদের বলছিলাম 2 স্কুল পড়ুয়ার কথা যারা মুখ্যমন্ত্রীর কনভয়ে থামিয়ে দিয়েছিল এবং তার কাছে মাদক চক্রের রমরমার অভিযোগ করেছিল। তাদের কাছ থেকে অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখুন, আমি নিশ্চিত যেহেতু নতুন রাজ্য সরকার দুর্নীতি আর সিন্ডিকেট রাজের বিরুদ্ধে 0 টলারেন্সের কথা বলছেন, যেহেতু তারা একটা সুশাসন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি যে তারা প্রতিপদে রক্ষা করছেন সেটা প্রমাণ করতে উঠে পড়ে লাগছেন, যেভাবে তারা এটাকে তাদের বিজ্ঞাপন করে ফেলতে চাইছেন যে এখানে তারা কোনো রকম ছাড় পাবেন না কেউ যারা এরকম ডাইনে বাই করবেন আর কি। সুতরাং ধূপগুড়ির এই সিন্ডিকেটটাও পার পাবে না বলে ধরতে হবে। আইন নিশ্চয়ই এবার তোলাবাজদের শাসন করবে, কারণ প্রথম থেকেই তো সিন্ডিকেট রাজের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন মুখ্যমন্ত্রী এবং সরকার। কিন্তু তাদের এই খড়গহস্ত হওয়ার সত্ত্বেও এই যে পরিবহন ব্যবসায়ীর অভিযোগটা সামনে চলে এলো, এটা থেকে তো একটা জিনিস বুঝতে পারছি, কিছু কিছু গুরু, ওই বললাম, তারা ফের পথ দেখাতে সামনে এসে হাজির হয়েছেন, যারা তোলাবাজি, সিন্ডিকেট বা এই মাদক পাচার চক্র চালানোর মতো জায়গায় পথ দেখাচ্ছেন অকুত ভয় হয়ে। আর গাড়ি সকালবেলা 16 চাকা একটা গাড়ি বীরপাড়া থেকে লোড করে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ধূপগুড়িতে কোনো টুবাই ঘোষ নামের লোক একটা আমার গাড়ি আটকায়, আমাকে বলে তোমার গাড়িতে আনলিগাল আছে, কোনো কাগজ নেই, কোনো নেই, তুমি কোনো রয়্যালটি কাটো না, তোমার গাড়ির জন্য ওই জন্য তোমার গাড়ি আটকানো হয়েছে, তোমার গাড়িকে 1.5 লাখ টাকা দিতে হবে, না হলে তোমার গাড়ি ছাড়া হবে না। আমার গাড়িতে রয়্যালটি বা আনলিগাল লিগালভাবেই মাল আছে, আনলিগাল কিছু নেই, তোলাবাজি টাকা ছিল। তোলাবাজির জন্য আমাকে ধমকি দিচ্ছে, না হলে তোমার গাড়ি হজম করে দেবো। এই যে আমার গাড়ির রয়্যালটি 9:40 8:40 কাটা হয়েছে, গুন্ডাগাড়ি দেখাচ্ছে, গুন্ডাগাড়ি দেখায় এরকম করতেছে। দেখুন, এই প্রত্যাশাগুলো এগুলো কিন্তু নতুন সরকারের ওপর চাপ, কিন্তু নতুন সরকার তাকে তো সময় দিতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আশায় বাঁচে চাষা, আমরা কিন্তু আশাতেই বাঁচছি। অনেকটা ওই উদয়ন পণ্ডিত যেরকম, ওই গুরু যেরকম আমাদের একটা আলোর দিশা দেখিয়েছিল এবং সত্যি সত্যি একদিন আলো দেখা গেছিল, আমরাও ধরছি যে কেউ না কেউ অন্তত এই সমস্ত ক্ষেত্রে এই গুরুদের ওপরেও গুরুরও যে গুরু আছে সেটা প্রমাণ করে দেবে। আর গুরু কি একরকম নাকি? এটাও কিন্তু হতে পারে, জানেন তো, গুরু পূর্ণিমার দিনে যদি এটা প্রশ্ন করি, ওইটা তো না হয় খুব গুরুভার একটা প্রশ্ন ছিল যে গুরু শব্দের অন্তর্নিহিত অর্থ কি, ওটা হালকা করে দিই যদি, তাহলে আরও বেশি গুরুবার মনে হবে না তো? মানে অন্তত আমাদের রাজ্যে যে গুরু কয় প্রকার এবং কি কি, নাজেহাল হয়ে যাবেন উত্তর দিতে। আচ্ছা ঠিক আছে, কাজটা আর একটু যদি একটু বৈচিত্র্যপূর্ণ করে দিই, ভাল লাগবে উত্তর দিতে, না? ধরুন গুরু যদি বাঘ হয়, ঘটনাচক্রে আজকের দিনটাও কিন্তু বাঘেদেরও দিন, জানেন, বিশ্ব বাঘ দিবস। মানে পুরো এক্ষেত্রে পুরো ডবল ইঞ্জিন সরকার, মানে ডবল ইঞ্জিন বলতে পারি, সরকার না, ডবল ইঞ্জিন, মানে একদিকে বাঘ দিবস আর অন্যদিকে বাঘই যখন গুরু, এটা যদি ডাবল ইঞ্জিন না হয় আর কোনটা হবে? তো এরকম একটা দিনে এবার যদি একজন বাঘের শিষ্যের কথা বলি,
তাহলে আরও ব্যাপারটা জমে যাবে। শিষ্য ছাড়া গুরুর কোনো মানে কোথাও গিয়ে অস্তিত্ব থাকে নাকি? ওখানেই তো শিষ্যের মধ্যে দিয়েই গুরুর অস্তিত্ব প্রকট হয়। এতগুলো কথা কেন বলছি জানেন? কারণ এরকম এক শিষ্যের খোঁজ পেয়েছে বলেই বীরভূম পুলিশের দাবি এই ধরে ফেললেন। তো আরে বীরভূম, এই তাহলে তো হবেই। সত্যিই তো বীরভূমে তো বাঘের ছড়াছড়ি, আপনারা সবাই জানেন আর কি। তো সেই বীরভূম পুলিশ মিনার মণ্ডলের সন্ধান পেয়েছে। এবার বলুন, মিনার মণ্ডলকে একটা সময় সরকারি বাস চালাতেন, কিন্তু এখন পাথরের ব্যবসা করেন বলেই তার নাম ডাক বলে নাম ডাক চারপাশে ছড়িয়ে পড়েছে। শোনা যায় সেই কোনো এক সময় সেই গল্প বলতাম না, গল্প শুনতাম ছোটোবেলায়, সেই কোনো এক কালে এক রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া এরকম ছিল। ঠিক সেরকম করে এখন বলতে হবে। শোনা যায় কোনো এক সময় অনুব্রত মণ্ডল নামে এক বিখ্যাত বাঘ অথবা নেতা ছিলেন বীরভূমে, তারই ঘনিষ্ঠ বলে পরিচিত এই ভদ্রলোক। একটু লতা পাতায় কীভাবে না, ধরুন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন বিখ্যাত বা কুখ্যাত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। সেই টুলু মণ্ডলকে জানো না? আরে টুলু মণ্ডল এই মিনার মণ্ডলের আত্মীয়। এবার একটু সুকুমার রায় যেতে হবে আর কি। তো অনুব্রত মণ্ডল সম্পর্কগুলো যাতা জিনিস, এত লতায় পাতায় জড়িয়ে থাকে না। একমাত্র এই সুকুমার রায় ওই এই সম্পর্কগুলোর এইভাবে তুলে ধরতে, তারই শালার মাস্ততো ভাই আদ্যানাথের মেশো। সোজা সবটা সরল, এও প্রায় সেরকমই। অনুব্রত মণ্ডল, সেখান থেকে টুলু মণ্ডল, সেখান থেকে মিনার মণ্ডল। হ্যাঁ, ওই ইতিহাসে যেরকম মনে করতাম মোগল সাম্রাজ্য, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে বাবর, তারপর আকবর, জাহাঙ্গীর, এরকম করে আর কি, সেই রকম আর কি। এটাও তাই, ওই ক্রোনোলজি ধরে যেতে হবে। তারপর যদি আপনি রাস্তাটা খুঁজে পান। ওই অনুব্রত মণ্ডল যখন গ্রেফতার হয়েছিলেন, মানে দিল্লি গমন করেছিলেন আর কি, ব্যাপারগুলোকে ওইভাবে বলবেন না, শুনতে খারাপ লাগে। দিল্লিতে গেছিলেন আর কি, দিল্লি দখল, দিল্লি চলো। তো সেই সময় বীরভূমের অর্থ দপ্তরটা নাকি ওই টুলু মণ্ডল সামলাতেন। এখন তার আত্মীয়ের বাড়িতে পুলিশ হানা দিয়েছে। কেন? নিশ্চয়ই কোথাও গিয়ে তার মনে হয়েছিল অর্থ ভাণ্ডার বা কোষাগারটা সেখানে থাকলেও থাকতে পারে, এবং তাদের ধারণাটা যে অমূলক নয় সেটা তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। একের পর এক রিপোর্টার পাঠাতে হচ্ছে, জানেন তো। তার কারণ ওখানে পাল্লা দিয়ে টাকা উদ্ধার হয়ে যাচ্ছে, সোনাদানা উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত 5.5 কোটি টাকা নগদ আর 15 কেজি সোনা উদ্ধার হয়েছে বলে খবর। এগুলো সরকারি হিসেব, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু ওখানে যেভাবে ওই টাকা গোনার যন্ত্রতন্ত্র গেছে, লোকজন যাচ্ছে, ফলে আশেপাশের লোকজনের ধারণা, যারা এই সমস্ত গোটা প্রক্রিয়ার মধ্যে আছেন, তাদের ধারণা এই অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছবে সেটা বলাটা কিন্তু খুব মুশকিল। আমরাও তাই আর কোনো ঝুঁকি নিইনি। যত বেশি টাকা তত বেশি গণ্ডগোল, তত বেশি চিত্তাকর্ষক সব বিষয়, এবং সর্বোপরি ওই বাঘের জেলা তো, সুতরাং আমরা রিপোর্টার পাঠিয়ে দিয়েছি। যাই হোক, এই হিসেবগুলো তার মানে বুঝতে পারছেন, প্রথম কথা হচ্ছে পাওয়া গেছে এখন পর্যন্ত, বলার মানে হচ্ছে এরপরে সে সংখ্যাটা বদলে যেতে পারে। 20 ঘন্টা কেটে গেছে, কিন্তু মিনার মণ্ডলের বাড়িতে টাকা গোনা চলছে আর সোনার ওজন করা চলছে। এবার এখন যারা হতাশ হয়ে পড়েছেন তাদের জন্য অবশ্য আপনারা বলতে পারেন যে একটু খারাপই লাগছে আর কি। আমাদের এখানটায় স্ট্যান্ডার্ডটা এমন সেট হয়ে গেছে না, লোকের এই 5.5 কোটি ফটিকে খুব একটা পাত্তাই দেয় না। তাদের ভাবে যে তারা তো 49 কোটি টাকা ওই কোনো এক নেতার বান্ধবীর বাড়িতে দেখে ফেলেছে। তাই একজন নেতার ঘনিষ্ঠের ঘনিষ্ঠ, তার বাড়িতে একটুখানি টাকা পয়সা তো বেশি থাকার কথা নাকি, তার মধ্যে বাঘ ফাঁক ব্যাপার আছে। সুতরাং তারা ভাবতেই পারেন মাত্র 5.5 কোটি, স্ট্যান্ডার্ডটাই এরকম হয়ে গেছে। মাত্র 15 কেজি সোনা,
সোনার দাম যদি ধরেন, মানে 15 কেজি সোনা শুনে অন্য জায়গায় আপনাদের চাপ হতে পারে যে একটা 15 গ্রাম সোনার কিছু কেনার কথা বললে কতজনের যে ইদানিং হার্ট ফেল হয়ে যাবে তার কোনো ইয়ত্তা নেই। 15 গ্রাম দিতে পারো না, 15 কেজি দেখো বাড়িতে। তো যাই হোক, ওই তারও দাম এবার যদি টাকার হিসেবে করে দেন, আগে কী হতো জানো তো, বিদেশে কেউ যদি যেত, ডলারে কোনো কিছু হলো বা পাউন্ডে কিছু জিনিসের দাম, সঙ্গে সঙ্গে সেটাকে টাকার অঙ্কে ট্রান্সফার করে নিত। এখানে $1, ও বাবা, এটা তো আসলে 50 টাকা, একটা জল কিনবো 50 টাকা, এরকম অবস্থা ছিল। সে 50 টাকার দিন গেছে, এখন ডলারের দাম কোথায় চলে গেছে, 80-90 টাকা হয়তো। তো ফলে এই ট্রান্সফার করে নেওয়ার ব্যাপারটার সেক্ষেত্রে যেরকম একটা এফেক্ট ছিল, এক্ষেত্রেও আরেকটা এফেক্ট আছে। মানে সোনা যেটা ধরা পড়েছে সেটা যদি আপনারা টাকায় দামে ট্রান্সফার করেন আজকের মূল্যে, ওই 22 কোটি টাকার মতো হবে, মাত্র 22 কোটি। দুটো মিলিয়ে ওই 27.5 কোটি, খুব মেরে কেটে। এর থেকে বেশি টাকা তো আমরা দেখে ফেলেছি, ওই আপনারা জানেন। আর বলে তো আপনাদের মন টন খারাপ করে দিয়ে লাভ নেই। তো সেই তুলনায় ধরুন কিছুই না। কিন্তু যদি তাদের বলি যে তিষ্ঠ ক্ষণকাল, সবে তো কলির সন্ধে, ওই বললাম খেয়াল রাখুন, টাকা গোনার মেশিনও চলছে, ট্রাঙ্কও আছে, আর পাহারা দেওয়ার ব্যবস্থাও বাড়ানো হচ্ছে। মানে সন্ধ্যের পর আরও আধা সেনা পাঠাতে হয়েছে, বুঝতে পারছেন? আরও পুলিশ পাঠানো হয়েছে গোটা এলাকাকে ঘিরে রাখতে। মানে ব্যাপারটার মধ্যে মূল্যটা বাড়ছে আর কি, যত বেশি মূল্য তত বেশি তো পাহারা, তাই না? ছোটোখাটো কোষাগার ছোটোখাটো পাহারা, বড় কোষাগার হলে বড় পাহারা। তার মানে কোষাগার যে ফুলে ফেঁপে উঠছে, এটা আপনারা ওই পুলিশের সংখ্যা বা আধা সেনার সংখ্যা দিয়ে একটুখানি আন্দাজ করার চেষ্টা করলেও করতে পারেন, কিন্তু সব কি আর এত সহজে হয়? তো যাই হোক, সুতরাং যতক্ষণ না পুলিশ ফাইনাল হিসেবটা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না, আর হতাশও হবেন না। এত সহজে হতাশ হলে চলে? আর যাই হোক, যে জেলাটার নাম তো বীরভূম, জেলাকে অনেকে আবার অভয়ারণ্য বলে থাকেন, জেলা নয়। কারণ ওই যে জেলায় বাঘের বাস, সেই জেলায় খুঁজলে 2-4টে গন্ডার ঠন্ডার পাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে, অভয়ারণ্য তো দিনের শেষে। হ্যাঁ, এই গন্ডারদের কাছে নিশ্চয়ই কয়েকশো কোটি টাকা উদ্ধার হয়ে যেতেও পারে, বলা তো জানে না। কারণ সেই কথায় আছে না, মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, মানে গন্ডারদের কাছে সবসময় ভাণ্ডার থাকে। সুতরাং এই ভাণ্ডারটা ভালো ভাণ্ডার হতে পারে, এবং ভাণ্ডার থাকলে এই গন্ডার আছে। সুতরাং গন্ডারটা কে এবং কজন, সেইটা ধরে আর কি আপনারা ভাণ্ডার লাভের সম্ভাবনাটা একটা ওই আশার আলো দেখতে পারেন আর কি। এই ভাণ্ডারে লাভের সম্ভাবনা কতটা, সেটা মিনার মণ্ডলের এক্স্যাক্ট ঠিকানাটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন। জানেন তো মিনারের বাড়ি কোথায় জানেন? দেউচাপাচামি অঞ্চলে। এইবার আপনারা একটু নড়ে চড়ে বসেছেন তো যে আরে দেউচাপাচামি মানে যেখানে এশিয়ার অন্যতম সেরা কয়লা খাদান, যেটা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু কয়লার কিভাবে বেরোবে সেটা এখনও কেউ খুঁজে বার করতে পারেনি। তো সেই দেউচার বাসিন্দা মিনারের কাছে এই বিপুল সোনার নগদ অর্থ কোথা থেকে এলো? কেনই বা তিনি বাড়িতেই রত্ন ভাণ্ডার নিয়ে বসেছিলেন? এটাই তো বিরাট রহস্য। এই বিপুল ধনসম্পদের আসল মালিক কে? যার বাড়িতে পাওয়া গেছে তিনি একাই, নাকি কোনো গুরুর আশীর্বাদে তিনি এই বিপুল পরিমাণ ধনসম্পদ সংগ্রহ করেছিলেন, নাকি কোনো গুরুর শিষ্যরা মিলে গুরুর আশীর্বাদেই ধনসম্পদ সংগ্রহ করেছিল, তিনি রক্ষা করছিলেন? এই ধনসম্পদ কি সম্মিলিত কালেকশন? এগুলোই তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। জানতে পারলে আমরাও আপনাদের জানিয়ে দেবো, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। কিন্তু যে কথাটা আপাতত না বললেই নয়, সেটা হলো ওই তৃণমূলা বলে তৃণমূল ঘনিষ্ঠ, আরও সুনির্দিষ্টভাবে বললে বাঘ ঘনিষ্ঠ, মানে ঘনিষ্ঠের বৃত্তের মধ্যে যারা ছিলেন আর কি, তাদের কারুর আত্মীয়ের বাড়ির থেকে এই টাকার সোনা উদ্ধারে রাজনীতির মরা গাঙে কিন্তু একটা জোয়ার এসছে যাই বলুন। সেই এতদিন ধরে আমরা শুনছিলাম ভাণ্ডারে নাকি শুধু সংখ্যা থাকে, মানে ও কারুর ভাণ্ডারে, কার ভাণ্ডারে কটা বিধায়ক আছে, বা কার ভাণ্ডারে কটা সাংসদ আছে, কার ভাণ্ডার থেকে কে নিজের ভাণ্ডারে মালপত্র তুলে নিয়ে চলে গেল, এই চলছিল তো একদিন।
কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল, এই দরজা যে দেখতে দেখতে সবাই বোর হয়ে গেছিলেন। এবার কিন্তু রিয়েল সম্পদ দেখে এবং সম্ভাবনা সে সংখ্যাটা আরও ফুলে ফেঁপে ওঠার, এটা দেখে একটা অন্তত যাই বলুন অন্য কিছু ভাবার একটা সুযোগ পেলেন। বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল। বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। নতুন রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। রিকভার করেছেন তার জন্য রাজ্য পুলিশ বা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দেব, এবং আমরা আশা করব যে এর পিছনে কারা আছেন, পুরো রুটটা এবং এর সঙ্গে কারা কানেক্টেড আছেন, কাদের ব্লেসিংস এনজয় করতেন লোকগুলো, প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখা হবে। তৃণমূলকে ভালো করে যদি ঝাড়াই বাছাই করা হয় পঞ্চায়েত টু মমতা, তাহলে 8 লক্ষ কোটি টাকার যে দেনা 1 সপ্তাহে মিটে যাবে রাজ্যের। যদি 1 সপ্তাহে 8 লক্ষ কোটি টাকার দেনাটা পুরোটা মিটেই যায়, ঝাড়াই বাছাই করতে বারণটা কে করেছে? করুন না একটু, না 1 সপ্তাহের মতো 2 সপ্তাহ লাগবে, করাটা শুরু করে দিন। ভাবুন তো, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আপনাদের মনে হচ্ছিল না যে আরেকটু হলে তিনি ওই স্পেশাল জোন বললেন? তো স্পেশাল জোন কেন, বীরভূমকে তো ওই স্পেশাল ইকোনমিক জোন বলে ঘোষণা করার দাবি তুলে ফেলতে পারতেন, কোটা খারাপ হতো না কিন্তু। কারণ সত্যি সত্যিই তো কয়লা, বালি, পাথর, গরু সব কিছুতে এই যে বিপুল পরিমাণ বিনিয়োগ আর যার থেকে বিপুল পরিমাণ আয়ের সুযোগ, এটা তো এই জেলার মতো আর কোনো জেলা তৈরি করতে পেরেছে বলুন তো? আপনি মনে করতে পারবেন না। সোনার কেল্লায় জটায়ু জানতে চেয়েছিলেন উট কি কাঁটা বেছে খায়, উট কি করে সেটা বলাটা মুশকিল, কিন্তু মিনার মণ্ডলরা যে পাথর বেচে খান, বলা ভালো পাথর বেচে কয়েক হাজার লোককে খাওয়ানোর ক্ষমতা রাখেন, সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। সিরিয়াসলি প্রমাণ রয়েছে। কয়েক বছর আগে মিনারের মেয়ের বিয়ে ছিল জানেন, এবার বিয়ে না বলে সেটাকে রাজকীয় বিয়ে বলতে পারে না, দৈনন্দিন কাণ্ড। শ্রীভূমিতে ওই দুর্গাপুজোর প্যান্ডেল যেরকম হয় সেই রকম প্যান্ডেল হয়েছিল, ইয়া বড়, চন্দননগরের আলোয় ঝলমলে চারপাশে। আর ভেতরে কারা নাচ গান করছেন জানেন? ওই যেরকম আগেকার দিনে রাজা রাজরাদের রাজ দরবারে মেহফিল বসতো, কারা নাচতেন? তখনকার বিখ্যাত নর্তকরা। এই ক্ষেত্রেও বলিউডের বিখ্যাত বিখ্যাত তারকারা, তারা সব সেই বিয়ের আসর জমিয়ে রেখেছিলেন। এদের পেছনে নাকি জলের মতো টাকা খরচ করতেন মিনার। ভাবুন, সরকারি বাসের একজন প্রাক্তন ড্রাইভার, তিনি যদি এই সমস্ত কাজকর্ম করতে পারেন, এটা ঘটনা, এটা বড় মনের পরিচয়। নইলে এত এরকম করতেও তো মন লাগে, কিন্তু ঘটনা হচ্ছে মনের সঙ্গে সঙ্গে ধনও তো লাগে। তিনি কি কোনো পরশ পাথরের ছোঁয়া পেয়েছিলেন না খোঁজ পেয়েছিলেন? পেয়েছিলেন নিশ্চয়ই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার ইঙ্গিত তো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আজকেই বর্ধমান বোলপুর সড়কে একটা পিক আপ ভ্যান উল্টে যায় জানেন তো, অ্যাক্সিডেন্ট, পিওর অ্যাক্সিডেন্ট। কিন্তু অ্যাক্সিডেন্টের পরেই বললাম চারপাশে প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে যেরকম পড়ে থাকে, সেরকম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে প্রমাণ। ওপরে তো টমেটো, নিচে কি লুকোনো ছিল জানেন? কয়লা। পুলিশের ধারণা কদিন চুপচাপ থাকার পর ওই মিনারের মতোই কোনো প্রতিভাবান ব্যবসায়ী হয়তো নড়ে চড়ে বসেছিলেন। এখন যেহেতু ওই জিরো টলারেন্স অনেক কিছু বলা হচ্ছে, সুতরাং চাপে পড়ে টমেটোর আড়ালটা নিয়েছিলেন। কিন্তু যেটা পাচার করতেন সেটাই পাচার করছিলেন, অর্থাৎ কয়লা। এবার সন্দেহটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে সত্যি সত্যিই কিছু গুরু ফের পথ দেখাতে ফিরে এসছেন। আবার বলছি, এই গুরু পূর্ণিমার দিনে গুরু মাহাত্ম্য ছাড়া তো আজকে কিছু আর চোখে পড়ছে না। তাদের কল্যাণে
ফের কিছু পুরনো রোগ রাজ্যে তার মানে মাথাচাড়া দিয়েছে। পশ্চিম বর্ধমানের ওই খান্দরার অঞ্চলের মানুষ তারা গতকাল থেকে ঘর ছাড়া, জানেন তো কেন জানেন? কারণ এই কয়লাগুলো কেন অবৈধ? কারণ এগুলো তো অবৈধ খনির থেকে তুলে আনা কয়লা বলেই সন্দেহ। আর এই অবৈধ খনিগুলো, ওই অবৈধভাবে বিভিন্ন জায়গায় কয়লা যদি বার করে নিয়ে আসা হয়, তাহলে তার ফল কি হয় জানেন? সাধারণ মানুষের পায়ের তলার থেকে মাটি সরে যায়। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া মানে যেরকম বলছিস বিপদের কথা, সেরকম না, এটা আক্ষরিক অর্থেই পায়ের তলার মাটি সরে যায় এবং গেছে ওই খান্দরার অঞ্চলের মানুষের। কাল আচমকা ওই খান্দরার মাটি কেঁপে উঠেছিল, অনেক বাড়ির দেওয়ালে ফাটল ঠাটল ধরে গেছিল। সেই মনে আছে বউবাজারে যখন মাটির তলা দিয়ে মাটি কেটে টানেল তৈরি করা হচ্ছিল ওই মেট্রোর জন্য, তখন বউবাজারে কি পরিমাণ কতগুলো বাড়িতে সেই ফাটল ধরেছিল, বসে গেছিল, বাড়ি ঘর ছেড়ে লোকজনকে হোটেলে আশ্রয় নিতে হয়েছিল। এখানেও সেরকম ব্যাপার আর কি, শুধু ওটা আইন মেনে সরকারিভাবে খোঁড়া হচ্ছিল, আর এখানে বেআইনি খোঁড়া। বিপদ বুঝে স্থানীয় মন্দিরে সব লোকজন গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এর থেকে বড় আশ্রয় সাধারণ মানুষের আর হয় না, জানেন তো। আর যারা একান্তই অভাগা, যাদের মন্দিরে জায়গা হয়নি, তারা গাছতলায় রয়েছে। এই দুটোই তো জায়গা সাধারণ মানুষের জন্য। এই দুটো জায়গাতেই তো এই রাজা রাজরা গুরু শিষ্য পরম্পরায় আমাদের সাধারণ মানুষকে বসিয়ে দেয়, হয় মন্দিরে আর নয় গাছতলায়। হ্যাঁ, এবার তাদের খাবার আর পানীয় দিচ্ছে প্রশাসন। ওই বিগত সরকারের আমলে অন্ডাল, দুর্গাপুর, আসানসোলের বিস্তীর্ণ এলাকায় এরকম ঘটনা কিন্তু ঘটেছিল। আপনাদের মনে আছে, না বললেই নয়তো দেখিয়েছি, ইতিহাস সাক্ষী আছে আর কি। এই অবৈধ খননের ফলে মাটির নিচে যে শূন্যতা তৈরি হয়, সেগুলোকে অনেক রকম, মানে অবৈধ খননে আবার বিধি কি, যাই হোক, কিন্তু নিয়ম হচ্ছে যে যদি কোনো খনন কার্য করা হয়, এরকম মাটির থেকে কয়লা টয়লা তোলা হয়, কয়লা তো তোলা শেষ হয়ে গেল, কিন্তু খোদলটা তো রয়ে গেল। শূন্যতা মাটির নিচে থাকলে যে কোনো সময় ওপরের চাপায় মাটি ধসে পড়তে পারে। সুতরাং কী করতে হয়, অনেক রকম নিয়ম আছে যেগুলো মেনে বালি ঠালি দিয়ে অনেক কিছু করে ওই জায়গাটা ভরাট করে দিতে হয়। কিন্তু এই বললাম অবৈধ খননের ক্ষেত্রে আর বিধি কী, সুতরাং ভরাট হয় না, আর মাঝখান থেকে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়। অতীতেও হয়েছে, এখনও হচ্ছে। সরকার বদল টদল এ সমস্ত নিয়ে তার মানে এদের কোনো কিছু যায় আসে না, জানেন তো। গুরুরা সব যুগে ওই গানের বাজা শিলাজিতের মতো করে বলতে হবে, তুমি যা জিনিস গুরু, সত্যিই তো তাই। তৃণমূল আমলে এই রোগের কোনো নিরাময় হয়নি। আশা করছি এবার ওই বললাম সবই এখন ওয়েটিং লিস্টে রয়েছে, তালিকায় কিন্তু একটা একটা করে যোগ হচ্ছে নতুন সরকারের প্রত্যাশার তালিকায়। কারণ সবার ওপর শেষ পর্যন্ত তো মানুষ সত্য, মানুষের ওপর পাথর, বালি, কয়লা এগুলো থাকবে, এগুলো জাস্ট হতে পারে না, জানেন তো। প্রথমে ভাবা হয়েছিল ভূমিকম্প, তারপর বোঝা যায় ঘটে গেছে মারাত্মক ভূমিধস। আমি বাইরে উঠোনে বসেছিলাম, তখন ঘাটটা তখন ধসকে গেল, ধসকে গেল, ফুটায় টিয়াল ফেল সব পড়ে গেল। কি হলো, ভূমিকম্প হলো না কি হলো, আমরা কিছুই বুঝতে পারিনি। অন্ডালের খান্দরা কলিয়ারি এলাকা, দুপুর তখন 3টে। আচমকাই বিনা মেঘে বজ্রপাত। আসলে ভয়াবহ ভূমিধস। কেউ ছুটে পালিয়েছেন তো কেউ আটকে পড়ে গিয়েছিলেন ঘরের মধ্যেই। লেগে গেল, আমাকে ধাক্কাইলে বার করলো। কারা বার করলো? ওই আমাদের পাড়া ছিঁড়ে গেল। আপনারা ভিতরে পড়ে গিয়েছিলেন? ভিতরেই ছিল। গত 1 বছরে রানীগঞ্জের কাজরা, জামুরিয়া কয়লা খনির নিউকেন্ডা এবং দুর্গাপুর উত্তরের ধাবনী কাটাবেড়িয়াতে 3বার বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূবিজ্ঞানীদের মতে রানীগঞ্জ কয়লা খনি এই মুহূর্তে দেশের অন্যতম ভূমিধস প্রবণ এলাকা। সাম্প্রতিক গবেষণাতে দেখা গেছে রানীগঞ্জের পূর্বাংশ এবং দুর্গাপুরের উত্তর অংশের ভূমি ধীরে ধীরে নিচে নেমে চলেছে। এর মূল কারণ পরিত্যক্ত ভূগর্ভস্থ খনি, অবৈধ খনন ও পুরনো খনির ফাঁপা স্তর।
সরকারের হাউজিং ডিপার্টমেন্টের তথ্য বলছে দুর্গাপুর এবং আসানসোল সাব ডিভিশনের 33,200 পরিবারকে পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রাণ হাতে নিয়ে বাস করছেন হাজার হাজার বাসিন্দা। সব বেড়ে গেছে, তালা চাবি কেউ দিতে পারে না, ঘরে সব জিনিস আছে আমাদের। স্থানীয় নীলকণ্ঠ মন্দিরে বহু মানুষের থাকার ব্যবস্থা হয়েছে প্রশাসনের তরফে, সেখানেই দেওয়া হচ্ছে খাবার পানীয়। যারা সেখানে জায়গা পাননি তাদের অনেকে এখনো গাছতলায়। এইভাবে রাস্তায় বসে আছেন জিনিসপত্র নিয়ে, ভেঙে গেছে, ভেসে গেছে। গাছতলায় কেন বসে আছেন? কি করবো, আমাদের বাড়ি ঘর সব পড়ে গেছে, ফেটে গেছে। ফেটে ঘর দুয়ার গুলো সব পড়ে গেছে, কারো চাল, কারো দুয়ার, কারো ঘর ভিতর, মানে থাকার মতন কোনো অবস্থা নয়। বিপদ যে ঘনিয়ে আসছে তার টের পাওয়া গেছিল 4-5 দিন আগেই। স্থানীয়দের দাবি ঘরদোর প্রায়ই কেঁপে উঠছিল। এখানে মানে 4-5 দিন আগে থেকে একটু মানে কম্পন হতেছিল, তারপরে আবার গেট তো লাগতেছিল না, একটু বেকা হয়ে গেছিল। তারপর এটা ভিতর থেকে কিছু বাস্ট হলো। ইসিএলের আধিকারিক ও বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন, কিন্তু এমনটা যে হবে তার আন্দাজ কি ছিল না। উঠছে সেই প্রশ্ন। ইসিএল এর কোল মাইনিং যা হয়, সেই মাইনিং পারপাসে নাকি কিছু ব্লাস্টিং হয়েছে, সেই ব্লাস্টিং এর এফেক্ট হচ্ছে এখানে কিছু সাবসিডেন্স হয়েছে, কিছু ক্র্যাক হয়েছে বাড়ি। কতগুলো বাড়িতে ফসল মনে হচ্ছে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, 60 থেকে 70-80-100 হতেই পারে। পায়ের তলার মাটি সরে যাওয়া কাকে বলে বা ধসে যাওয়া কাকে বলে বুঝলেন? ঘটনা হচ্ছে ওখানে তো পায়ের তলার মাটি সরে গেছে। মাটি কি শুধু ওই ধসে যায়? মাঝে মধ্যে মাটি এমন জায়গায় পৌঁছে যান যখন মাটি থাকলেও আপনি মাটির মধ্যে দাঁড়াতে পারেন না, কারণ মাটিটা তখন কাদা হয়ে যায়। এই হচ্ছে মাটির বৈশিষ্ট্য। ওই অন্ডালের মানুষগুলোর মতোই প্রশাসনকে পাশে চাইছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ওই বাসুদেবপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কারণ জানেন? কারণ ওই বললাম, তাদের পায়ের তলার মাটি আবার কাদা হয়ে গেছে। ফল একই, দাঁড়িয়ে থাকতে পারবেন না। বেহাল রাস্তা এদের দীর্ঘদিনের সমস্যা। বর্ষার জলে সে রাস্তা একেবারে ধান ক্ষেত হয়ে গেছে। কাদা জল ঠেলে যাতায়াত করা, মানে রাস্তা যে জন্য কি যাতায়াত করার জন্য, সেই কাজটাই তো অসম্ভব হয়ে গেছে। নতুন সরকার ক্ষমতায় এসছে, তাদের উপর প্রত্যাশা বাড়ছে, সুতরাং বুঝতে পারছেন। নতুন সরকারের মুখ্যমন্ত্রী বলেছেন যে বর্ষা শেষ হলে রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা মেরামতে হাত লাগাবে সরকার। কিন্তু ততদিন পর্যন্ত কি করবেন এই বাসুদেবপুরের মানুষজন? তাদের কাছে রাস্তা তো নরক যন্ত্রণার সামিল হয়ে গেছে। এরকমভাবে বেকার যে জিনিসটা যে কাজের জন্য সেজন্য রাখবেন। চাষি মানুষ তো, তাদের মনে হচ্ছে যে একটা ওই বহু জায়গায় দেখবেন একটা ফসল ফলে যাওয়ার পর জমিকে অন্য ফসল ফলিয়ে বহু ফসলি করে দেয়। তাদেরও মনে হচ্ছে এরকম একটা বিকল্প ব্যবস্থা করাটা খুব জরুরি। তা রাস্তা যখন ধান ক্ষেতের মতো হয়েই গেছে, সুতরাং রাস্তায় ধান বুনে দিলেই হয়। প্রতিবাদ জানানো হলো, কাজের কাজও হলো। মুখে বললেন তারা যে রাস্তা যখন যাতায়াতের কাজে লাগছে না, তখন অন্তত ধান ফলুক। বা ধানও কখনো কখনো অনেক কথা বলে, জানেন তো। রাজ্যের সরকার সবে বদলেছে, কিন্তু এখনও ভাগ্য বদলায়নি দাসপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দাদের। হনুমান মন্দির থেকে হরেকৃষ্ণপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষা চলে আসায় সেই রাস্তাকেই এখন জল ভরা ধানক্ষেত বলে ভুল হয়। রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে তাই ধানক্ষেতকেই থিম করলেন বাসিন্দারা। জলকাদা ভরা রাস্তায় ধান রোপণ করেই প্রতিবাদ দেখালেন স্থানীয় মহিলারা। যেতে পারছি না, তাই ধান দিয়ে দিচ্ছি। রাস্তায় যেতে না পারলেও আমরা তো ধানটা তো পাবো। আমাদের রাস্তার অবস্থা খারাপ। এত রাস্তা খারাপ, কেউ একটা লোক চলতে পারছেন ছেনাপেনা, কেউ স্কুল যাবে, কেউ একটা কোথাও যাবে, একটু সাইকেল নিয়েও বেড়াতে পারছেন নি, কি ডাক্তারখানা কি কিছু রাস্তাঘাট কিছু পাচ্ছেন, এত খারাপ হয়েছে। এমন রাস্তা দিয়ে স্কুল কলেজে যেতে গিয়ে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়েন ছাত্রছাত্রীরা। কাদা রাস্তার পাশাপাশি রাস্তার পাশের ধস দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। দেখুন, এই জায়গাটা এমন পরিমাণে ধস নেমেছে, যে কোনো মুহূর্তে এখানে বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। কাছাড় কাটছে, কালকে চোট পৌঁছাচ্ছে, কালকে হাত পা ভাঙছে। প্রশাসনকে জানিয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাই না আমরা। স্কুল যেতে পারছি না, বর্ষার জন্য 2 দিন গেছিলাম। এবার দেশি গল্প শুনলেন, এবার আপনাদের বিদেশের একটা গুরুগিরির খবর দিই। গুরুর যখন আছেন তখন শিষ্যও নিশ্চয়ই থাকবেন, আর তিনি যা খেল দেখানোর
সেটা দেখাতে শুরু করে দিয়েছে না, তাতে খেলার জগৎ আবার তারা ধাঁধায় পড়ে গেছে, মানে মাথা গুলিয়ে গেছে, বুঝতে পারছে না, গায়ে চিমটি কেটে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, জেগে আছি তো, এরকম হতে পারে কেউ ভাবতেই পারছেন না। ফিফা সভাপতি প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, তার হঠাৎ মাথায় এসছে যে ফুটবল বিশ্বকাপটাকে বেছে দিলে কীরকম হয়, মানে নতুন বেসরকারি বাণিজ্যিক সংস্থার হাতে দিয়ে দেওয়ার কথা ভেবেছেন, যে সংস্থার শেয়ার খোলা বাজারে বিক্রি হবে। মানে সর্বোচ্চ যে নিয়ামক সংস্থা ফুটবলে, তারা ফুটবলটাকে মোটামুটি নিলামে তোলার ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, এটা শুনে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা সহ গোটা দুনিয়ার ফুটবল মহল ক্ষোভে ফেটে পড়েছে, কারণ তারা তো বুঝতে পারছেন যে ফুটবলটা যদি বাণিজ্যিক হয়ে যায়, ফুটবলকে কেন্দ্র করে প্রচুর টাকার লেনদেন, এটা একটা $multi-billion একটা খেলা, সেটা সবাই জানে। কিন্তু তৎসত্ত্বেও খেলার জায়গাটায় তো খেলার জায়গাটা যদি অন্য কিছু ঢুকে পড়ে, তখন তো এই লাল কার্ড দেখেও লাল কার্ড উইথড্র করে নিতে হয়। তখন তো ফাইনালে কখনো রোনাল্ডো কেন অসুস্থ হয়ে পড়লেন সেটা নিয়ে লোকের ভুরু কোচকাতে শুরু করে, আর কখনো মেসিরা কেন দাঁড়িয়ে গেলেন সেটা নিয়ে লোকে বিভিন্ন রকম ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করতে শুরু করে। এগুলো সবই সন্দেহের জায়গা, সব কিছুর মধ্যে একটা বাণিজ্যিকরণের প্রভাব খোঁজার চেষ্টা। কিন্তু তার বাইরে চলে গিয়ে যখন কেউ একদম সোজাসুজি সবার সামনে লাজ লজ্জার মাথাকে ফুটবলটাকে বেচে দেওয়ার কথা বলেন, তখন তো জানতে ইচ্ছে করে যে আরে এরকম শিষ্য নিশ্চয়ই কোনো গুরু আছে, গুরুটাকে গুরুকে জানেন? তাহলে আপনাদের মনে হবে এটা নতুন কথা কি। এই ভদ্রলোক ইনফান্তিনো, তার গুরুর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এইবার বুঝেছেন তো, সব সম্ভব। ফিফা প্রধান, তিনি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটা নতুন কোম্পানি খোলার প্রস্তাব দিয়েছেন। তারাই ফুটবল বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ সব করবে। এই টুর্নামেন্টের ব্রডকাস্ট রাইট আর যা যা বিভিন্ন বাণিজ্যিক দিক আছে, সেগুলো সব কিছু এরাই দেখবে। মার্কিন সংবাদ মাধ্যমে এ কথার পরিকল্পনাটা যে মুহূর্তে আর কি এই নয়া জ্ঞান লাভ এবং সেটা কোথাও গিয়ে কার্যকরী করার উদ্যোগটা যে মুহূর্তে ফাঁস হয়েছে, চারপাশে হইচই পড়ে গেছে। নয়া কোম্পানির মোটামুটি যা টোটাল রোজগার হবে বলে তারা ধরছেন $2000 কোটি। এবারের বিশ্বকাপ থেকে ফিফার আয় মোটামুটি $1100 কোটি। মানে যা আয়, ফিফা প্রেসিডেন্ট সেটাকে ডাবল করার প্ল্যান করেছেন। কিভাবে? ফুটবলটাকে বেচে দিয়ে। ফাঁস হওয়া খবর বলছে ফিফা নিজের হাতে এই নতুন কোম্পানির 50% মালিকানা রাখবে, আর বাকি 20% শেয়ার ফিফার 211টা সদস্য রাষ্ট্রের ফুটবল অ্যাসোসিয়েশনকে দেওয়া হবে। আর বাকি 30% শেয়ার বিক্রি, সেটা বিভিন্ন প্রাইভেট ইকুইটি সংস্থা, ইনভেস্টার এরা আছে, এদের কাছে দিয়ে দেওয়া হবে। ভাবতে পারেন? এবার এই রকম যখন চলছে, যখন সবার মাথার মধ্যে ঘুরতে শুরু করেছে, ক্রিকেটটা এক সময় খেলা ছিল, কিন্তু জবের থেকে সেটা বাণিজ্যিকরণ হলো, তারপর থেকে খেলাটা ব্যাকফুটে চলে গেছে, এখন খেলা কম, বাণিজ্য বেশি হয়ে গেছে। ফুটবলেরও তো সেই রাস্তায় নিয়ে যাচ্ছেন তো বটেই। ব্যবসায়ী যদি গুরু হয়, তা তিনি ব্যবসা ছাড়া আর কি শেখাবেন বলুন তো? ফিফার প্রেসিডেন্ট যখন গুরু লাভ করলেন, গুরুর চরণে বসলেন গিয়ে আর কি, মানে ডোনাল্ড ট্রাম্পের চরণে বসলেন। তিনি গুরু দক্ষিণা কি দিলেন না, তাকে একটা শান্তি পুরস্কার দিয়ে দিলেন। কোন শান্তি পুরস্কার? যেটা ট্রাম্পের কাছে নোবেল শান্তি পুরস্কারের বিকল্প। এবার গুরুরা কিন্তু সবসময় কিছু পেলে কিছু আবার দেনও। কেউ এরকম শূন্য থেকে হাত ঘুরিয়ে দেন, কেউ দেন কেউ তুলে প্রসাদ। তো ট্রাম্প বলে দিয়েছেন তিনিও একটা আশীর্বাদী স্বরূপ কিছু একটা দেবেন। কি দেবেন ঠিক করেছেন জানেন? যেটাকে নিজের পৈতৃক সম্পত্তি বলে তিনি মনে করছেন, সেই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব পদটা দেবেন বলে ঠিক করেছেন ফিফা প্রেসিডেন্ট ওই ইনফান্তিনোকে। আগামী ডিসেম্বরে এখন যিনি মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, তার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, তারপর নাকি ইনফান্তিনোকে তিনি মহাসচিব করে দেবেন। এবার এটা শুনে সবার বুড়ো কুচকে গেছে, এটাই স্বাভাবিক। এটা তো আবার বাকি বিশ্বর মানে যে অংশটা খেলা বোঝে না তাদের মাথা খারাপ হয়ে গেছে। ট্রাম্পকে কে ঠেকাবে? ট্রাম্পের অসাধারণ যুক্তি আছে। এই রাষ্ট্রপুঞ্জে 193টা দেশ আর ফিফায় 211টা দেশ, মানে ওর বাইরেটা একদম পারফেক্ট।
যার 211টা দেশ চালানোর ক্ষমতা রয়েছে, তার 193টা দেশের চালাতে কি অসুবিধে? ফলে ওই ফিফা প্রেসিডেন্টই উপযুক্ত এই পদের জন্য। ভাবুন, এই দিবে আর নিবে, মেলাবে মিলিবে করে এই যে রতনে রতন চিনে নিজেদের মিলিয়ে নিয়েছে আর গুরু শিষ্য পরম্পরাটা তৈরি করেছে, তাতে গোটা বিশ্বের একটা জিনিসই মনে হচ্ছে, জানেন তো, এই যারা রাজনীতি কাম ব্যবসায়ী হয় না, তারা একটা জিনিসই বোঝে, মুনাফা। আর সেটা লুটতে তাদের সব থেকে বড় অস্ত্র কি? মানুষকে অস্থির করে দেওয়া। মানুষ যত অস্থির হয়, যত তাদের মনের ওই সৃজনশীল দিকগুলো, তাদের মনটা খারাপের থেকে বেরোনোর রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায়, তখন মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, তাদের ঘাড় ভেঙে রোজগার করতে অনেক সুবিধে হয়। এই ফুটবলের মতো খেলা, যেগুলোর মধ্যে অসংখ্য মানুষ মনের আনন্দ, প্রাণের সুখ খুঁজে পান, সেই জায়গাগুলোকেই আসলে বাণিজ্যিকরণ করে বেচে দিয়ে, সোজা কথায় মানুষের সুখটাকেই এই ডোনাল্ড ট্রাম্প ইনফ্যান্তিনোরা কিনতে চাইছে। ওই বললাম, গুরু শিষ্য পরম্পরা।